সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি ফেরদৌসী হক, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, নিরাপদে আছো। করোনার কাছে আজ আমরা যেন আসলে জিম্মি হয়ে আছি, কিন্তু তাই বলে ভয়ে পিছিয়ে থাকলে তো চলবে না। আমি জানি তোমরা করোনার চেয়েও আরো বেশি আতঙ্কে আছো বা বেশি হতাশায় পড়ে গেছো যে আসলে দীর্ঘদিন তোমাদের কোনো ক্লাস হচ্ছে না, পাঠ কার্যক্রমে তোমরা পিছিয়ে আছো। কেমন করে তোমরা পরীক্ষা দিবে, তোমাদের কি লস হয়ে যাবে কিনা, এসব নিয়ে। তাই আমি বলছি হতাশা না, কারণ এখন থেকে আমরা রীতিমতো তোমাদের সাথে থাকবো তোমাদের কোর্সগুলো নিয়ে, পাঠ্য কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সত্যি বলতে কি, এই অদৃশ্য ছাত্রদেরকে সামনে নিয়ে ক্লাস করতে বড়ই অস্বস্তি লাগছে। তবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি যেন খুব তাড়াতাড়ি আবার আমরা আমাদের প্রিয় ক্যাম্পাসে ফিরতে পারি। আমি আজকে উপস্থিত হয়েছি ঢাকা কলেজের তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর ছাত্রদের কোর্স নিয়ে। আজকে থেকে আমি আমার কোর্সের ধারাবাহিক পাঠ শুরু করব। তো যেহেতু আজকে প্রথম ক্লাস, তাই আমি তোমাদেরকে আবার একটু প্রথম থেকে একটু পিছন থেকে আনতে চাচ্ছি। ছুটির আগে আমি অনেকগুলো ক্লাস করেছি, তোমরা তোমাদের খাতা খুললে সেগুলো দেখতে পাবে। তো আমাদের কোর্স পরিচিতিটা চলো তাহলে আমরা একটু দেখিনি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আমাদের আলোচনায় প্রবেশ করি। আমরা কি পড়ব? তোমাদের সাথে আমি যে কোর্সটার সাথে থাকবো বা যে কোর্সটা আমি তোমাদেরকে পড়াবো, সে কোর্সটা আগে চলো একটু দেখে নিই। দেখো, এখানে সংক্ষিপ্ত আকারে আছে কোর্স পরিচিতি, কোর্স নাম্বার 3003, এবং কোর্সের শিরোনাম হচ্ছে লোকসাহিত্য তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য। এই লোকসাহিত্য তত্ত্ব এবং বাংলা লোকসাহিত্যের মধ্যে আরও কিছু বিষয় রয়েছে। সেগুলো হচ্ছে লোকসাহিত্য তত্ত্ব ও মতবাদ, 2 ময়মনসিংহ গীতিকা, এটা দীনেশচন্দ্র সেন সম্পাদিত মহুয়া ও দেওয়ানা মদিনা। তারপরে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লোকসাহিত্যভুক্ত লোকছড়াসমূহ, যে বইটা হচ্ছে সেটা হচ্ছে লোকছড়া। আর আছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সংকলিত একটা রূপকথার বই তোমাদের, সেটার নাম হচ্ছে ঠাকুরমার ঝুলি। এ হচ্ছে আমাদের কোর্স। এখন এই কোর্সগুলো নিয়ে আমি কিন্তু ইতিপূর্বে আমার তৃতীয় বর্ষের ছাত্রদের সাথে ছুটির আগে আমার কয়েকটা ক্লাস হয়েছিল, তখন আমি এই কোর্সগুলো নিয়ে তোমাদের সাথে মোটামুটি কথা বলেছি এবং আমি কোর্সের মধ্যে প্রবেশও করেছি। সেটা হচ্ছে প্রথমে আমি লোক সাহিত্যের সংজ্ঞা, শ্রেণীবিভাগ, এরকম এগুলো বিস্তারিত পরিচয়, ফোকলোর কি, ফোকলোরের উদ্ভব, উৎস, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ফোকলোর তত্ত্ব ও প্রাসঙ্গিক আলোচনা। কি আমাদের আলোচ্য বিষয়? ফোকলোর তত্ত্ব ও প্রাসঙ্গিক আলোচনা। এই ফোকলোর তত্ত্ব প্রাসঙ্গিক আলোচনায় যাওয়ার আগে অবশ্যই একটু মনে করে নিতে হবে যে আসলে ফোকলোর কি, কোত্থেকে এসেছে, জাস্ট একটু মনে করিয়ে দেওয়া। এগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে ইতিপূর্বে। তাহলে এখানে মেন বিষয়টা কি? তত্ত্ব। তত্ত্ব কথাটা শুনলেই কেমন জানি ভয় লাগে ছোটকাল থেকেই, যে তত্ত্ব, যেটা ইংরেজির টার্ম হচ্ছে থিওরি, এই জিনিসটা কি? যদি একদম সহজ করে সংক্ষিপ্তভাবে বলি, তাহলে আসলে বাস্তব কোনো কিছুকে ব্যাখ্যা করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে তত্ত্ব। অর্থাৎ কোনো কিছুকে ব্যাখ্যা করা, বিচার বিশ্লেষণ করা, প্রমাণ করার একটা ধারাবাহিকতা থাকে, সেটাই হচ্ছে তত্ত্ব বা থিওরি। তো যেহেতু একটা তাত্ত্বিক ব্যাপার, একটু কঠিন
কিছু কিছু ক্ষেত্রে। তাই আমি চেষ্টা করব তোমাদেরকে একেবারে সহজ ভাষায় নিজের মতো করে একটু বুঝিয়ে দিতে। তো এই ক্ষেত্রে অর্থাৎ আলোচনায় প্রবেশের আগে আমাদের তাহলে কি আগে জেনে নেওয়া দরকার? আগে জেনে নেওয়া দরকার ফোকলোর কি, বা এর উদ্ভব হলো কি করে। দেখো, 1846 সালের আগ পর্যন্ত কিন্তু আমরা ফোকলোর শব্দটাকে চিনতাম না, জানতামই না। তাহলে কেমন করে জানলাম? এই 1846 খ্রিস্টাব্দে ফোকলোর সম্পর্কিত একটা শব্দ এক জায়গায় ব্যবহার করা হয়েছে। এখন আমরা সেটা একটু দেখব। দেখো, একজন ব্রিটিশ নাগরিক ও লোককলাবিদ, তার নাম উইলিয়াম জন থমস। উনি 1846 খ্রিস্টাব্দে লন্ডনের দ্য অ্যাথেনিয়াম পত্রিকার একটি প্রবন্ধে সর্বপ্রথম এই শব্দটি উনি ব্যবহার করেন। এই শব্দটি যখন ব্যবহার করলো, নতুন একটা শব্দ, সবার মধ্যেই তখন এটা নিয়ে নানান জল্পনা কল্পনা, চিন্তাভাবনা, এই শব্দটা কি, কোত্থেকে এসেছে, কীভাবে এসেছে, এর মানে কি, এটাকে আমরা আমাদের নিজেদের সাহিত্যে অ্যাবজর্ব করে নিতে গেলে এটার প্রতিশব্দই বা কী হবে। আসলে এই জন থমস তিনি করেছেন কি, তিনি অ্যাংলো স্যাক্সন শব্দ ফোক এবং ইংরেজি শব্দ লোর, এই দুটো শব্দকে সমন্বয় করে উনি এই শব্দটি তৈরি করেছেন। এখন এটার অর্থ করতে গেলে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে কি, ফোক শব্দের আবিধানিক অর্থ দেখা গেছে যে পিপল ইন জেনারেল, অর্থাৎ সাধারণ লোকজন, একটা বিশেষ ক্লাসের লোকজন, অর্থাৎ লোক বা গণ। আমরা লোক শব্দটাকেই নিচ্ছি। এটা নিয়ে আর কোনো বিতর্ক হয়নি, সবাই এই ফোক শব্দের অর্থ লোককে মেনে নিয়েছে। কিন্তু সমস্যা হয়ে গেছে লোর শব্দটা নিয়ে, কারণ দুটো সমন্বয় না করলে তো এর প্রতিশব্দ করা যাচ্ছে না। এই লোর শব্দটার আবিধানিক অর্থ আসলে আছে হচ্ছে বিদ্যা, জ্ঞান, ঐতিহ্য, কৃষ্টি, এগুলোকে যদি আমরা নিয়ম অনুযায়ী ফোকের সঙ্গে জুড়ে দিই, তাহলে ফোকলোরের আবিধানিক অর্থ দাঁড়াচ্ছে কি, লোকবিদ্যা বা লোকজ্ঞান বা লোক ঐতিহ্য বা লোককৃষ্টি। এই শব্দগুলোকে আসলে সবাই ঠিক গ্রহণ করতে চাননি। তখনই শুরু হয়ে গেছে এর প্রতিশব্দ খোঁজার একটা তাগিদ। অনেক লোকবিজ্ঞানীগণ, সমাজবিজ্ঞানী, নৃবিজ্ঞানী, ভাষাবিদ এই ফোকলোরের অর্থ করার চেষ্টা করেছেন, প্রতিশব্দ করার চেষ্টা করেছেন। এখন এই ফোকলোরের প্রতিশব্দ করতে যে প্রতিশব্দ না করলে তো এর একটা সংজ্ঞাও তৈরি করা যায় না। এই প্রতিশব্দ নিয়ে একটা বিশাল একটা জল্পনা কল্পনা, বিচার বিশ্লেষণ হয়েছে। ইতিমধ্যে বেশ অনেকজন এই ফোকলোরের অনেকগুলি প্রতিশব্দ ব্যবহার করেছেন। সেগুলো একটা বিশাল ছক। তোমরা একটু দেখে নাও সে ছকটা কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমাদের সামনে একটা ছক এসেছে, যে ছকটার মধ্যে রয়েছে ফোকলোরের অনেকগুলো প্রতিশব্দ। নানান পণ্ডিতজন এই ফোকলোরকে নানান নামে ডেকেছেন। অবশেষে অনেক বিচার বিশ্লেষণও হয়েছে, এবং বিচার বিশ্লেষণের পর, যুক্তিতর্কের পর লোক সংস্কৃতি এই প্রতিশব্দটাকে সবাই সর্বজন গৃহীত বলে মনে করেছেন, এবং এই নামেই মোটামুটি এটাকে আমরা চিনি। কেউ কেউ আবার লোককলা বলেও উল্লেখ করেন। আবার আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই ফোকলোরকে লোককৃষ্টি বলেই ডাকতেন, অর্থাৎ তিনি এই ফোকলোরের প্রতিশব্দ হিসাবে লোককৃষ্টি শব্দটি ব্যবহার করেছিলেন। যাই হোক, তাহলে আমরা এতক্ষণে পেলাম যে লোক সংস্কৃতি, লোককলা বা লোককৃষ্টি। এখন আমাদের জেনে নেওয়া দরকার এই লোক সংস্কৃতির সংজ্ঞা কি। সংজ্ঞা নিরূপণের ক্ষেত্রেও কিন্তু অনেক
বিতর্ক রয়েছে, যেহেতু নানান পণ্ডিত, নানান নৃবিজ্ঞানী, নানান ভাষাবিদ তারা এক্ষেত্রেও কিন্তু যে যার মতো করে সংজ্ঞা নিরূপণ করেছেন। এই সংজ্ঞাকে আরও বেশি জটিল করা হয়েছে যখন আমরা দেখেছি যে মারিয়া লিচ নামে একজন তার একটি সম্পাদিত গ্রন্থে উনি 21টি সংজ্ঞার কথা উল্লেখ করেছেন। দেখো, এটার একটা স্লাইড আমরা দেখি। যখন এডওয়ার্ড মারিয়া লিচ সম্পাদিত ও নিউ ইয়র্ক থেকে প্রকাশিত দ্য স্ট্যান্ডার্ড ডিকশনারি অফ ফোকলোর, মেথোলজি অ্যান্ড লেজেন্ড কোষগ্রন্থে ফোকলোরের 21টি সংজ্ঞার উল্লেখ পাওয়া যায়। এই 21টি সংজ্ঞা কিন্তু 21 জন বিখ্যাত পণ্ডিত ব্যক্তি দিয়েছেন এবং তারা তাদের এই সংজ্ঞার পক্ষে নানান মতামত উল্লেখ করেছেন। এই সংজ্ঞাগুলো আমাদেরকে আরও বেশি বিব্রত করে ফেলেছে, আরও বেশি দ্বিধায় ফেলে দিয়েছে। তবে যতটুকু না দ্বিধায় ফেলেছে, আমি মনে করি তার চেয়ে বেশি আমাদের জ্ঞানের পরিসীমাকে বৃদ্ধি করেছে। এটা লোকসাহিত্যের গবেষণার ক্ষেত্রে পরবর্তীতে অনেক কাজে লেগেছে। কিন্তু আমরা তো ওই পাশ্চাত্য লোককলাবিদদের সংজ্ঞা নিয়ে সন্তুষ্ট থাকতে পারি না। আমরা আমাদের দেশের বিভিন্ন লোককলাবিদদের সংজ্ঞাগুলো নিয়ে একটু আলোচনা করব। এক্ষেত্রে আমাদের দেশের অধ্যাপক আশুতোষ ভট্টাচার্য, অধ্যাপক মাজহারুল ইসলাম এবং অধ্যাপক বরুণ কুমার চক্রবর্তী এবং আরও অনেকেও কিছু সংজ্ঞা প্রদান করেছেন। এই সংজ্ঞাগুলো থেকে আমরা আশুতোষ ভট্টাচার্যের একটি অতি সংক্ষিপ্ত ও ব্যঞ্জনাময় সংজ্ঞার কথা উল্লেখ করব। দেখুন, এটা অধ্যাপক আশুতোষ ভট্টাচার্যের একটা সংজ্ঞা। তিনি বলেছেন, লোকসংস্কৃতি হলো সংহত সমাজের সামগ্রিক সৃষ্টি। কি সুন্দর একটা কথা, অনেকটা কাব্যিক। লোকসংস্কৃতি হলো সংহত সমাজের সামগ্রিক সৃষ্টি। অর্থাৎ সংহত সমাজ কি? যে সমাজে সংঘবদ্ধ অবস্থায় একটা গোষ্ঠী বাস করে, তারা কিন্তু তাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তাদের যৌথ সংস্কৃতির সৃষ্টি করে এবং সেগুলোর মধ্যে আলাদা কোনো মানুষের অস্তিত্ব থাকে না, সবই সমাজের সকলের জন্যই নিবেদিত। অর্থাৎ দেখো, এই যে সংজ্ঞাটা আমরা কিভাবে, কিসের উপর ভিত্তি করে সৃষ্টি করেছি? আমাদের নিজস্ব লোককলাবিদগণ, আমাদের দেশীয় লোককলাবিদগণ আসলে আমাদের দেশের গ্রামীণ সমাজের মানুষের সামাজিক অর্থনৈতিক অবস্থান, তাদের ভৌগোলিক পরিবেশ, তাদের খাদ্যাভ্যাস, তাদের পাল পর্বণ, নানান উৎসব, মেলা, জন্ম, মৃত্যু, বিবাহ, আচার অনুষ্ঠান, এ সব কিছুকে বিচার বিশ্লেষণ করে তবেই তারা একটি সংজ্ঞা নির্ধারণ করেছেন। তাহলে আমরা পেয়ে গেলাম লোকসংস্কৃতির সংজ্ঞা। আবারও মনে করে দিচ্ছি, লোকসংস্কৃতির সংজ্ঞাটা তাহলে কি হলো? লোকসংস্কৃতি হলো সংহত সমাজের সামগ্রিক সৃষ্টি। এইবার আমি আসছি যে লোকসংস্কৃতি এবং লোকসাহিত্যের মধ্যে পার্থক্য কি। একটা জিনিস মনে রাখবে, লোকসংস্কৃতি এবং লোকসাহিত্যের মধ্যে একটা বিশাল পার্থক্য রয়েছে। লোকসংস্কৃতি হচ্ছে একটা ব্যাপক ব্যাপার, আর লোকসাহিত্য হচ্ছে লোকসংস্কৃতির একটা অংশ মাত্র। এই লোকসংস্কৃতির মধ্যে থাকে হচ্ছে একটা জাতির তার কালচার, তার ভাষা, তার সাহিত্য, তার সংস্কার, তার আচার আচরণ, তার বিশ্বাস, সব কিছু। অর্থাৎ আমরা যদি এটাকে লোকসংস্কৃতি বা ফোকলোরটাকে একটু তাত্ত্বিকভাবে এবার দেখাই, তাহলে বলবো ফোকলোরের আছে মূলত দুটো ভাগ। একটি হচ্ছে বস্তুগত ফোকলোর,
আর এটি হচ্ছে অবস্তুগত বা ভাবগত ফোকলোর। এই বস্তুগত ফোকলোর মানে ম্যাটেরিয়াল ফোকলোর, সেগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে এই যে আমাদের মৃৎশিল্প, এই যে আমাদের নকশি কাঁথা, দেয়াল চিত্র, ঘটি বাটি, কাঠের পুতুল, মেলার মধ্যে যে নববর্ষের মেলায় তোমরা যেগুলো কিনো টিনো, এগুলা সব কিছু যেগুলো আসলে ধরা যায়, ছোঁয়া যায়, এগুলো হচ্ছে বস্তুগত বা ম্যাটেরিয়াল ফোকলোর। আর অবস্তুগত বা ভাবগত ফোকলোরের অন্তর্ভুক্ত হচ্ছে প্রধানত লোকসাহিত্য। এই লোকসাহিত্যটা হচ্ছে মূলত ফোকলোরের ভাবগত অংশ। এখন আমরা আমাদের আলোচনা বা পাঠ্য বিষয় কিন্তু আসলে লোকসাহিত্য। এই লোকসাহিত্য এটাকে যদি আমরা আবার সংজ্ঞায়িত করতে চাই, এক কথায় সবারই নিশ্চয় জানতে ইচ্ছে করে যে লোকসাহিত্য সংজ্ঞা তাহলে কি হবে। আমি বলবো লোকসাহিত্য হচ্ছে সেই সাহিত্য যে সাহিত্য মুখে মুখেই সৃষ্টি হয়, মুখে মুখেই প্রসার লাভ করে, মানব অভিজ্ঞতাকে আশ্রয় করে বেঁচে থাকে এবং বিবর্তন সহ্য করে। এটার মধ্যে কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। তার এই লোকসাহিত্যটা কি? প্রথমত মুখে মুখে সৃষ্টি হয়। কোনো একজন মানুষ তার অবচেতন মনে একা একাই একটা গান, একটা কবিতা, একটা ছড়া সে করেছিল তার প্রয়োজনের তাগিদে। হয়তো তার বাচ্চাকে সে ঘুম পাড়াবে, ঘুমাচ্ছে না, তখন সে একা একাই বলছে, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদেরই কপালে চাঁদ টিপ দিয়ে যা। এটা যখন তার সন্তান বড় হলো, সে হয়তো তার নিজের সন্তানকে আবার এই গানটা শোনাচ্ছে, সে আবার তাকে শোনাচ্ছে। এইভাবে এটা কিন্তু আমাদের পর্যন্ত চলে এসেছে এবং তোমাদের পর্যন্ত চলে গেছে। আর ব্যক্তি থেকে ব্যক্তিতে এইভাবে যেতে 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 যেহেতু এটা স্মৃতিকে আশ্রয় করে বেঁচে থাকে, অতএব এটার মধ্যে তো বিবর্তন আসবেই, নতুনত্ব আসবেই, কারণ স্মৃতি আমাদেরকে মাঝে মধ্যেই প্রতারণা করে। অতএব এটা পরিবর্তিত হয়ে যায়। আর এই পরিবর্তনটা কিন্তু লোকসাহিত্য সহ্য করে, আধুনিক সাহিত্য কিন্তু সহ্য করবে না। তুমি একটা লেখকের লেখাকে পরিবর্তন করতে চাইলে তার পারমিশন লাগবে, না হলে তোমার নামে কেস হয়ে যাবে বা তোমার লেখাটা বাজেয়াপ্ত ঘোষণা হয়ে যাবে। অর্থাৎ লোকসাহিত্য সেই স্বাধীনতাটা তোমাদেরকে দিয়েছে। আরও স্বাধীনতাটা আছে বলেই আমি মনে করি লোকসাহিত্য এত সুন্দর, এত সজীব, এটা কখনো মরে না। কারণ এটা তো ভালোবাসায় গড়ে ওঠা একটা সাহিত্য। কথায় আছে না, প্রেমের মরা জলে ডুববে না। তো এই লোকসাহিত্য এভাবেই যুগ যুগ ধরে আমাদের মাঝে বেঁচে আছে। তো এইগুলো আমাদের সাধারণ আলোচনা। এই আলোচনাগুলো আরও বিস্তারিতভাবে আমি তোমাদেরকে প্রথম কয়েকটা ক্লাসে আগে করিয়েছি। তোমরা তোমাদের ক্লাস নোটগুলো খুললেই দেখতে পাবে বিস্তারিত আলোচনা আছে। আজকে আমি জাস্ট আমার মূল আলোচনার বিষয় তো আজকের ফোকলোর তত্ত্ব, প্রাসঙ্গিক আলোচনা, ওই প্রাসঙ্গিক আলোচনার মধ্যে আমি এগুলোকে এনেছি। তো এবার আমরা আমাদের মূল আলোচনায় এসে যেতে পারি যে ফোকলোর তত্ত্ব। বেশ ভয় ভয় লাগছে, ওরে বাবার এই তত্ত্ব, এ কি কঠিন জিনিস, সাহিত্য পড়ছি, এখানে আবার কিসের তত্ত্ব। কিন্তু একটা জিনিস নিয়ে যখন গবেষণা হয়, বিচার হয়, বিশ্লেষণ হয়, তখন এর মধ্যে কিছু তত্ত্বের সৃষ্টি হবেই। তো সেই হিসাবে আমরা লোকসাহিত্যের তত্ত্বটাকে বিশ্লেষণ করার চেষ্টা করব। একটা কথা বলি, আমরা এই যে এতক্ষণ কথাবার্তা বললাম, তাতে এটুকু বুঝতে পেরেছি আমরা যে আমাদের দেশের এই লোকসংস্কৃতি বা লোককলা যাই বলি না কেন, এটা আসলে আমাদের একটা অমূল্য মানব সম্পদ। এবং এগুলো কিন্তু সৃষ্টি হয়েছিল মূলত একেবারে গ্রামীণ, অশিক্ষিত, কৃষি নির্ভর জনগণের মুখ থেকে। দেশের অগণিত সাধারণ মানুষ, আমরা এবং আমাদের পূর্বপুরুষ থেকে যুগ যুগ ধরে কিন্তু এই লোকসংস্কৃতির রূপ, রস, সৌন্দর্য, তার থেকে যে জ্ঞান, শিক্ষা, এগুলো আমরা লাভ করে আসছি। কিন্তু কেউ একবারও ভেবে দেখিনি এগুলো কি করে সংরক্ষণ করা যায়,
কিভাবে এগুলো সম্পাদনা করা যায় বা কোত্থেকে এগুলো এসেছে এগুলো নিয়ে গবেষণা করার কথা আমাদের মাথায়ও আসেনি। এই তো সেদিন 20 শতকের গোড়ার দিকে জাতীয়তাবোধ ও স্বদেশপ্রেম জাগ্রত হলে কিছু শিক্ষিত লোক এই লোককলার বা লোকসংস্কৃতির নানা শাখার নানান উপকরণ সংগ্রহ, সম্পাদনা, সংকলন, আলোচনা এবং মূল্যায়ন করার একটা প্রয়াস শুরু করে। সে থেকে কিন্তু লোকসাহিত্যের গবেষণা শুরু, এবং এই গবেষণাগুলি সবচেয়ে বেশি করেছে আমরা দেখেছি যে পাশ্চাত্য লোককলাবিদগণ। আর যেহেতু লোককলা একটা বলবো মাল্টিডিসিপ্লিন অর্থাৎ বহুমুখী বিদ্যা শৃঙ্খলা, তাই পাশ্চাত্য দেশে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এর বিচার বিশ্লেষণ হয়েছে, তৈরি হয়েছে এ থেকেই নানান তত্ত্ব এবং মতবাদের। এসব তত্ত্ব ও মতবাদ প্রয়োগ করে পণ্ডিতগণ লোককলার গবেষণাকে অনেক উপরে প্রতিষ্ঠিত করেছেন। এই যে গবেষণা করেছেন তারা, কারা করেছেন এই গবেষণাগুলা, এটা একটু আমাদের জানা দরকার। এই পণ্ডিতগণ যুগে যুগে দিনে দিনে বহু কষ্ট করে তারা তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে কিছু পদ্ধতি, কিছু মতবাদ এবং কিছু তত্ত্বের অবতারণা করেন। তারা কে এবং কারা, তাদের সাথে আমি তোমাদের এখন একটু পরিচয় করে দিব। দেখো, নামগুলো একটু কঠিন, তাই আমি এখানে তোমাদেরকে একটা স্লাইডে লিখে দিয়েছি। তোমরা একটু বারবার যদি দেখো তাহলে তোমাদের এগুলো আত্মস্থ হয়ে যাবে। যেমন প্রথমত যার নাম করতে হয় তিনি হলেন গ্রিম ভাতৃদ্বয়, অ্যান্টি আর্না, কার্ল ক্রোন, থিওডোর বেনফে, ভ্লাদিমির প্রপ, ক্লদ লেভি স্ট্রাউস, এক্সেল ওলরিক, অ্যালান ড্যান্ডিস, বেন ডান আমস প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এবং আমরা যখন লোকসাহিত্যের তত্ত্বগুলো নিয়ে আলোচনা করব তখন ফাঁকে ফাঁকেই দেখবে এদের নাম চলে আসছে। এনারা এক একজন এক একটা তত্ত্বের উদ্গাতা, এক একজন এক একটা তত্ত্বকে নানানভাবে বিশ্লেষণ করেছেন, প্রমাণ করেছেন যে এটাই ঠিক। পরবর্তীতে এদের মধ্যে আরেকজন এসে আবার এটার খণ্ডন করেছেন, এই যুক্তিটা মানেননি, সমর্থন করেননি এবং তিনি আরেকটা নতুন যুক্তি দিয়েছেন। তো তারা যেসব তত্ত্ব দেন সেসবের মধ্যে প্রধান কয়েকটি তত্ত্ব নিয়ে তো আমরা আলোচনা করব, সেগুলোর নাম তোমাদেরকে আমি একটু জানিয়ে দিচ্ছি। সে তত্ত্বগুলো কি? সে তত্ত্বগুলো হচ্ছে 1 নম্বর ভারতীয় তত্ত্ব বা এক কেন্দ্রিক উৎস তত্ত্ব। কি? ভারতীয় তত্ত্ব বা এক কেন্দ্রিক উদ্ভব তত্ত্ব বা উৎস তত্ত্ব। 2 নম্বর সমান্তরাল বা বহুমুখী উদ্ভব তত্ত্ব। আমি আবার বলছি, সমান্তরাল বা বহুমুখী উদ্ভব তত্ত্ব। এরপরে নাম করতে হয় বিকিরণবাদ বা সম্প্রসারণ তত্ত্ব। বিকিরণবাদ বা সম্প্রসারণ তত্ত্ব। তারপরে আছে উদ্বর্তন তত্ত্ব বা থিওরি অফ সার্ভাইভাল। উদ্বর্তন শব্দটা বলার পরে একটু অচেনা লাগছে, এটা আবার কি? ইংরেজিটা বললেই স্পষ্ট হয়ে যাবে। ইংরেজিটা হচ্ছে উদ্বর্তন তত্ত্বের ইংরেজি টার্মটা হচ্ছে থিওরি অফ সার্ভাইভাল। সার্ভাইভাল শব্দটা শুনলে বোঝা যাচ্ছে যে বেঁচে থাকার একটা লড়াই। তারপরে আমরা নাম করব যেমন ধ্রুবসূত্র তত্ত্ব, ক্রিয়াশীলতা তত্ত্ব, রূপতাত্ত্বিক তত্ত্ব এবং মনোসমীক্ষণ তত্ত্ব। এই যে নানান তত্ত্বগুলো আছে, এই তত্ত্বগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে পরবর্তী ক্লাসগুলিতে তোমাদের সাথে আলোচনা করব। আমার মনে হয় আজকে আমরা প্রথম ক্লাস হিসাবে এখানেই সমাপ্ত করি। পরবর্তী ক্লাস থেকে আমি ধীরে ধীরে একটি একটি তত্ত্ব করে তোমাদেরকে বোঝাবো, যাতে তোমরা সহজ করে বুঝে নিতে পারো, আত্মস্থ করতে পারো। অত ভয় পাওয়ার কিছু নেই, মানুষ পারে না এমন কিছু নেই।
একটু কয়েকবার পড়বে, তাহলেই বুঝে যাবে এবং খুব সুন্দর করে তোমরা পরীক্ষায় লিখতে পারবে। তোমরা আসলে অনেক জানো, অনেক বুঝো। এখনকার ছেলেপেলেরা তো আমাদের থেকে অনেক বেশি অগ্রগামী। তোমাদের কাছে এত উন্নত প্রযুক্তি আছে, নিমিষে সার্চ দিয়ে দেশ বিদেশ থেকে নানান বই নিয়ে তোমরা পড়তে পারো। তো এই যে তত্ত্বগুলোর বিষয়ে বা এতক্ষণে আমি যে আলোচনা করলাম, এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য তোমাদেরকে কিন্তু শুধু আমার এই লেকচারের উপরে বসে থাকলে চলবে না। আমি তো সংক্ষিপ্ত আকারে একটা গাইডলাইন দিয়েছি মাত্র। এগুলোকে আরও বিস্তারিত জানতে গেলে তোমাদেরকে কিন্তু কিছু রেফারেন্স বই পড়তে হবে এবং এই রেফারেন্স বইগুলোর নাম তোমাদেরও মনে রাখতে হবে। কারণ অনেক সময় ভাইভাতে কিন্তু তোমাকে জিজ্ঞেস করা হবে যে তুমি এই টপিকটার জন্য কি কি রেফারেন্স বই পড়েছ। তাই এই রেফারেন্স বইগুলো তোমাদের চিনতে হবে এবং পড়তে হবে। তাহলে তোমাদের সুবিধার্থে যাতে তোমরা সংগ্রহ করতে পারো, আমি কয়েকটা বইয়ের গুরুত্বপূর্ণ কয়েকটা বইয়ের নাম দিচ্ছি। অনেক বই আছে, তো যে বইগুলি পড়লে মোটামুটি তোমাদের হয়ে যাবে এই বইগুলোর নাম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো দেখি একটু। দেখো, যে বইগুলো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি সেটার মধ্যে একটি হচ্ছে ফোকলোর পরিচিতি ও পঠন পাঠন, ডক্টর মাজহারুল ইসলাম। তারপরে আছে লোক সংস্কৃতির তত্ত্বরূপ ও স্বরূপ সন্ধান, এটা লিখেছেন তুষার চট্টোপাধ্যায়। তারপরে আছে লোকসাহিত্যের ভিতর ও বাহির, ডক্টর মনিরুজ্জামান। তারপর আছে লোককলা তত্ত্ব ও মতবাদ, এখানে দেখা যাচ্ছে না, লোককলা তত্ত্ব মতবাদ, ওয়াকিল আহমেদ। এই কয়টা বই পড়লে তোমরা লোকসাহিত্যের সংজ্ঞা, ফোকলোর কি, ফোকলোরের বিস্তারিত আলোচনা, ফোকলোরের থেকে কিভাবে আস্তে আস্তে আমরা আমাদের লোকসাহিত্যকে পেলাম এবং আমাদের লোকসাহিত্যের মধ্যে আরও কী কী জিনিস আছে, এই সব কিছুই তোমরা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে শিখে নিতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা এখানেই শেষ করি। আশা করি আমার এই সংক্ষিপ্ত আলোচনা তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। করোনা থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে আরেকটি যুদ্ধে নামতে হচ্ছে। একটা অদৃশ্য একটা শক্তি, একটা অদৃশ্য ভাইরাস যাকে চোখে দেখা যায় না। এটা ঠিক, দৃশ্যমান কোনো শত্রুর সাথে মোকাবেলা করা সহজ, কিন্তু অদৃশ্য শত্রুকে হারানো খুব কঠিন। তাই আমরা সেই কঠিন একটা মুহূর্তের মধ্যে আছি। দেশবাসী আজ চরম একটা বিপর্যয়ের মধ্যে আছে। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তোমরা মনের মতো করে তোমাদের ক্লাসগুলো করতে পারছো না, তোমাদের সাথে আমরা আমাদের ভাব সুন্দরভাবে আদান প্রদান করতে পারছি না। তবুও ঢাকা কলেজের অধ্যক্ষ মহোদয় এবং কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ যে তারা আমাদেরকে এই অনলাইনে ক্লাস নেওয়ার একটা ব্যবস্থা করেছেন বা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তাই তোমাদের প্রয়োজনীয় কিছু ক্লাসে আমরা উপস্থিত হতে পারছি এবং তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করছি। তো তোমরা আমার পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ঘন ঘন হাত ধুবে, করোনাকে একদমই ভয় পাবে না, সচেতন থাকবে এবং নিজের বাড়িতে তোমরা ছোট ভাই বোন এবং বয়স্ক বা বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে একটু বিশেষ যত্ন নেবে। আর একটা বিশেষ বিষয় বলে দিচ্ছি, তোমার প্রতিবেশীর প্রতি সদয় থাকবে, কোনোভাবেই তাদের প্রতি অমানবিক হয়েও না, বিশেষভাবে অনুরোধ করছি।